নীলের রংবাজি। মা, মা! আদ্রিতা জোরে চিৎকার করতে করতে নিজের ঘর থেকে বের হলো। কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? এখানেই তো বসে আছি। চিত্রা ইশারা করে আদ্রিতার উত্তর দিল। তুমি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসতে পারো না? কতদিন পর নীল বাড়িতে এসেছিল, কিন্তু তুমি নিজের মুখের ওপর কোনো কন্ট্রোল নেই তোমার। যেখানে বলার প্রয়োজন হয় সেখানে তো কিছুই বলতে পারো না। নিজের মায়ের উপর যেন অভিমান করে কথাগুলো বলল আদ্রিতা। চিত্রা কোনো সোজা উত্তর না দিয়ে উল্টে অবাক হয়ে বলল, আরে হয়েছেটা কি এটা তো বল। নীল আজ রাতে বাড়ি ফিরবে না। হি টেক্সটেড মি শুধুমাত্র তোমার জন্য। তোমার ওইসব বলার দরকার কি ছিল? আদ্রিতার মুখ থেকে এই কথাগুলো শোনার পর চিত্রা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, এটা তো ভালো খবর। ওই অপদার্থটা তোর থেকে দূরে থাকলেই আমার শান্তি। মা, এনাফ ইজ এনাফ। আদ্রিতা জোর গলায় বলল কথাটা। উফ, এসব ছাড় তো। তুই জানিস খুব তাড়াতাড়ি আসছে তোর মামা। ও কোনো স্পেশাল কাজের জন্য আসছে। বলছিল যে আমাদের ভাগ্য খুলে যাবে। আমার হাত তো এখন থেকেই সুরসুর করছে। বেশ জমিয়ে কথাটা বলল চিত্রা। আদ্রিতা চিত্রার কথার কোনো উত্তর না দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ওই দেখো, মহারানী কাজের কথা শুনবেন না। আজকাল ওই ছেলের জন্য প্রেম যেন উপচে পড়ছে। আমিও দেখবো এই প্রেম কতদিন টেকে। রাগের মাথায় গজগজ করতে করতে কথাটা বলল চিত্রা। অন্যদিকে প্রায় 1.5 ঘন্টা পর শালিনীর দেওয়া ঠিকানায় পৌঁছে গেল নীল। মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম, কলকাতা শহরের সব থেকে বড় অ্যান্টিক স্টোর। এই স্টোরে বহু প্রাচীন প্রাইসলেস ট্রেজার্স রয়েছে। নীল এই জায়গাটার নাম আগেও শুনেছিল, কিন্তু কোনোদিন এখানে আসার সুযোগ হয়নি। নীল ওই স্টোরে ঢুকতে যাবে, তখনই স্টোরের এক এমপ্লয়ি তার রাস্তা আটকে বলল, হ্যালো হ্যালো, কে আপনি? আপনি এভাবে স্টোরের ভিতর ঢুকতে পারেন না। আপনি কি রুলস জানেন না? নীল ওই ভদ্রলোকের বুকের উপর থাকা নেমপ্লেট দেখতে দেখতে বলল, অঙ্কিত মণ্ডল। তারপরই সারপ্রাইজড হয়ে তাকে জিজ্ঞাসা করলো, কোন রুলের কথা বলছেন? আপনি কি কিছুই জানেন না? তাহলে এখানে কেন এসেছেন? নীলকে উপর থেকে নিচ পর্যন্ত মাপার পর অঙ্কিত বলল, এই স্টোরে প্রবেশ করার দুটো উপায় আছে। কোনো স্পেশাল ইনভিটেশন লেটার থাকলে, অথবা কোনো মূল্যবান ট্রেজার বিক্রি করার জন্য এসে থাকলে। তাহলে বলুন, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন? প্রথমটা নাকি দ্বিতীয়টা? আমাকে শালিনী ফোন করেছিল। সে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। নীলের মনে হয়েছিল এটা বললে বিষয়টা এখানেই মিটে যাবে, কারণ সে সত্যি কথাই বলেছিল। অঙ্কিত আবার নীলকে উপর থেকে নিচ পর্যন্ত মাপতে লাগলো। তারপর মুখ বেঁকিয়ে সে বলল, আপনাকে দেখতে তো এত গরিব, আপনি শালিনী ম্যাডামের পরিচিত হতেই পারেন না। অঙ্কিতের কথা শুনে নীলের এক্সপ্রেশন সম্পূর্ণ বদলে গেল। ও ভাবতেই পারেনি যে একটা স্টোরের এমপ্লয়ি এতটা অ্যারোগেন্ট হতে পারে। বেরিয়ে যান এখান থেকে, এই বলে নীলকে ধমক দিল অঙ্কিত। নীল কোনো রিয়াক্ট করলো না, কিন্তু হঠাৎই অঙ্কিত নীলকে ধাক্কা দিতে শুরু করলো। হঠাৎ এমন ব্যবহারে অবাক হয়ে গেল নীল। সেও পাল্টা ধাক্কা দিয়ে সরিয়ে দিল অঙ্কিতকে। তাতে অঙ্কিত 3-4 পা পিছিয়ে মাটিতে পড়ে গেল। আপনার এত বড় সাহস যে আপনি আমাকে ধাক্কা মারলেন! এটা বলতে বলতে মাটি থেকে উঠে জোরে চিৎকার করতে শুরু করলো অঙ্কিত। সিকিউরিটি, সিকিউরিটি, এখানে একজন লুট করতে এসেছে। অঙ্কিতের চেঁচামেচি শুনে খুব তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডস ওখানে পৌঁছে গেল। এই লোকটাকে ধরে পুলিশের হাতে তুলে দাও। নীলের দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলল অঙ্কিত। এটা শোনার পরই ওই দুজন সিকিউরিটি গার্ড তটস্থ হয়ে গেল। সঙ্গে সঙ্গেই ওরা নীলের দিকে এগিয়ে গিয়ে তার দুটো হাত ধরে নিল। তুমি কোঅপারেট করো, নইলে মার খেতে হবে। দুই গার্ডের মধ্যে একজন খুব কড়া সুরে কথাটা বলল নীলকে। এনাফ! চিৎকার করে উঠল নীল। ওর মনে হচ্ছিল যে অঙ্কিতের মাথায় কোনো গোলমাল রয়েছে, কারণ নীল এমন কিছুই করেনি যার জন্য ওকে চোর বলে শাস্তি দেওয়া যায়। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো নীল। দেখা গেল খুব সহজেই অঙ্কিতের মতো ওই দুই সিকিউরিটি গার্ডও মাটিতে পড়ে গেল। নীল তো এসব দেখে অবাক। নিজের শক্তির উপর ভরসা করতে পারছিল না সে। আমার মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? মনে মনে ভাবতে লাগলো নীল। এই ছেলে, কি শুরু করলে তুমি? আমাদের স্টোরে এসে ঝামেলা করছো কেন? রেগে গিয়ে হঠাৎ আপনি থেকে তুমি বেরিয়ে গেল অঙ্কিতের মুখে। ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস প্লেস? তুমি কি জানো এখানে কি হয়? কথা না বাড়িয়ে ক্ষমা চাও আর এখান থেকে চলে যাও, না হলে ফল ভালো হবে না। তুমি এমন পাগল কুকুরের মতো ব্যবহার কেন করছো? যেই সামনে আসবে তাকে কামড়াবে? রিল্যাক্স, আমি চোর ডাকাত কেউই না, শান্তভাবে বলল নীল।
এবার আরো রেগে গিয়ে অঙ্কিত ওই দুই সিকিউরিটি গার্ডের দিকে তাকালো। তারা দুজনই ততক্ষণে মাটি থেকে উঠে পড়েছে। সঙ্গে সঙ্গে অঙ্কিত তাদের অর্ডার দিল, একে এক্ষুনি গ্রেপ্তার করে নাও। এসব কি হচ্ছে হ্যাঁ? হঠাৎ একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল সবাই। ম্যানেজার বক্সি, ভালো হয়েছে আপনি এই সময় এসেছেন, আমাকে প্লিজ সাহায্য করুন। এটা বলতে বলতেই অঙ্কিত ম্যানেজার বক্সির দিকে এগিয়ে গেল। ম্যানেজার বক্সিও ততক্ষণে স্টোরের ভেতরে চলে এসেছেন। গলা শুরু করে অঙ্কিত বলল, স্যার, এই লোকটা জোর করে আমাদের স্টোরের ভিতরে ঢুকে পড়েছে। ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখুন কিভাবে মারধর করা শুরু করেছে। আমাদের দুই সিকিউরিটি গার্ডকেও রেহাই দেয়নি। আমার মনে হয় এই লোকটা আমাদের স্টোর থেকে কিছু চুরি করতে এসেছে। ম্যানেজার বক্সি সব শুনে মাথা নাড়লেন। স্যার, এতক্ষণ যা কিছু হলো তার জন্য আপনাকে তো একটা রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে। এটা বলতে বলতে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে গেল। যদিও ম্যানেজার বক্সি মুখটা একদম বাংলার 5-এর মতো করে রেখেছিল, তবুও ওনার অ্যাটিটিউড মানতে হবে গুরু, একদম সিনেমার নায়কের মতো। আপনি ওর উপর ভরসা করবেন নাকি আমার উপর? ম্যানেজার বক্সিকে প্রশ্ন করল নীল। এই শুনে ম্যানেজার বক্সির মুখটা যেন আরো বিদঘুটে হয়ে গেল। এবার যেন তারও সন্দেহ হতে শুরু করলো নীলের উপর। পিছনে ফিরে সে অঙ্কিত আর ওই দুই সিকিউরিটি গার্ডকে বলল, তাড়াতাড়ি একে এখান থেকে বিদায় করো দেখি, ম্যাডাম যদি জানতে পারে আর রক্ষে নেই। বক্সি স্যারের কাছ থেকে সম্মতি পেয়ে অঙ্কিতের মুখে হাসি ফুটে উঠল। কি দেখলে, এবার হলো তো? এবার তোমাকে উচিত শিক্ষা দেওয়া হবে। বক্সি স্যার চলে এসেছেন, এবার আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি তোমাকে শায়েস্তা করতে না পারি, তাহলে নিজের জুতো দিয়ে আমার দুই গালে দুটো চড় মেরো। বেশ কেত দেখিয়ে কথাটা বলল অঙ্কিত। তারপরই নীলকে ধাক্কা মারতে শুরু করলো সে। বারবার হওয়ার পর নীল আর নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারল না। পরের মুহূর্তেই এমন কিছু হলো যাতে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। অঙ্কিতের ব্যবহারে অতিষ্ঠ হয়ে নীল সজোরে একটা চড় মারল ওকে। একটা থাপ্পড়েই অঙ্কিতের গাল লাল হয়ে গেল। তুমি না খুবই ইরিটেটিং অঙ্কিত। কথা না শুনেই নীলকে কথাটা শেষ করতে দিল না অঙ্কিত। তার আগেই বলে উঠল, তুই আমাকে মারলি? আমাকে? তোর এত বড় সাহস! আজ আমি তোকে খুন করে ফেলবো শয়তান। রাগের মাথায় তুমি থেকে এবার তুই তো কারিতে এসে গেল অঙ্কিত। নিজের গালে হাত বোলাতে বোলাতে কথাগুলো বলল সে। রাগের চোটে ওর চোখ মুখ লাল হয়ে গেল। ম্যানেজার বক্সি এসব দেখে রেগে গিয়ে বললেন, তোমার নিজের প্রাণের ভয় নেই হ্যাঁ? ওর ধৈর্যের সীমাও অতিক্রম করে গেল এবার। নীল আর এদের সাথে কথা বলে নিজের সময় নষ্ট করতে চাইছিল না। সে নিজের পকেট থেকে ফোন বের করে শালিনীকে কল করলো। হ্যালো, 2 মিনিটের মধ্যে যদি তুমি তোমার স্টোরে না আসো, তাহলে আমি এখান থেকে চলে যাব। শালিনীকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল নীল। এখন আর কাউকে ফোন করে কোনো লাভ হবে না। তুমি চোর, আর তোমার এই গল্প তুমি পুলিশকে শুনিও। পুলিশের থেকে বাঁচতে চাইলে আমাদের থেকে ক্ষমা চাও, আর কিছু টাকা কম্পেনসেশন দিয়ে এখান থেকে চলে যাও। বেশি না, 5 লাখ টাকা দিলেই হবে, না হলে আমরা তোমাকে চুরির মামলায় ফাঁসিয়ে দেব। ম্যানেজার বক্সির পাশে দাঁড়িয়ে হুমকি দেওয়ার মতো করে কথাটা বলল অঙ্কিত। আসলে অঙ্কিত হলো ম্যানেজার বক্সির দুঃসম্পর্কের ভাই। ম্যানেজার বক্সির জন্যই এই স্টোরে অঙ্কিত চাকরি পেয়েছিল, না হলে এরকম অ্যারোগেন্ট মানুষকে কে চাকরি দেবে? অঙ্কিত স্যার, মুখ দেখেই মনে হচ্ছে ও গরিব। ও অত টাকা কোথা থেকে পাবে? একজন সিকিউরিটি গার্ড বেশ মায়া নিয়ে কথাটা বলে উঠল। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছিস। এ তো জামা কাপড়ও ফুটপাত থেকে কিনে পড়েছে বলে মনে হচ্ছে। এর কাছে 5 লাখ টাকা থাকতেই পারে না। অন্য সিকিউরিটি গার্ডটা বেশ খোঁচা মেরে কথাটা বলল। আমার তাতে কিছু যায় আসে না দাদা, এবার একটা অ্যাকশন নিতে হবে। ম্যানেজার বক্সির দিকে তাকিয়ে কথাটা বলল অঙ্কিত। এবার একটা দীর্ঘশ্বাস নিয়ে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে এলো। এই ছেলে, হয় 5 লাখ টাকা দে, নইলে চুরির অভিযোগে জেল যা। বল কি করতে চাস? ম্যানেজার বক্সির দিকে মুখ তুলে তাকালো নীল। এরা নিজেদের অধিকারের মিসইউজ করছিল, আর সেটা দেখে নীলের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। তখনই হঠাৎ করে জুতোর আওয়াজ শুনতে পেল সবাই। ঘাড় ঘুরিয়ে সবাই দেখলো শালিনী হন্তদন্ত হয়ে স্টোরের ভেতর ছুটে আসছে। শালিনীকে দেখে ম্যানেজার বক্সি আর বাকি সবার চোখে মুখে হাসি ফুটে উঠল। সবাই মিলে বলে উঠল, গুড আফটারনুন ম্যাডাম। কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে শালিনী নীলের সামনে দাঁড়িয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, নীল, তুমি এখানে কখন এলে? তোমার তো আমাকে আগেই কল করা উচিত ছিল। শালিনী, এখানে আমাকে একজন হুমকি দিয়েছে যে যদি আমি তাকে 5 লাখ টাকা না দিই, তাহলে সে আমাকে চুরির মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে। আমার খুব ভয় করছে। বেশ ব্যঙ্গ করে কথাটা বলে শালিনীর দিকে তাকিয়ে থাকলো নীল। কি? এসব তুমি কি বলছো?
কে বলেছে এসব ফালতু কথা? শালিনী নীলকে প্রশ্ন করলো। নীলের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল শালিনী। তারপরই ও নিজের অফিসের লোকেদের দিকে একবার নজর ঘোরালো। হঠাৎই ওর নজর অঙ্কিতের গালের উপর পড়ল। আর তখনই ও আসল ব্যাপারটা বুঝতে পারল। এখানে এসব হচ্ছেটা কি? রেগে গিয়ে বলল শালিনী, ম্যাডাম, এই লোকটা জোর করে স্টোরে ঢোকার চেষ্টা করছিল, আর বাধা দেওয়ায় ও আমাকে মারধরও করা শুরু করলো। অঙ্কিত বেশ সরল সাদাসিধে মুখ করে কথাটা বলল ওর ম্যাডামকে। উইথ ইমিডিয়েট এফেক্ট ইউ অল আর ফায়ার্ড। শালিনী কিছু না শুনেই প্রায় চিৎকার করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল। সবার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল শালিনীর কথা শুনে। আচ্ছা, তুমি কি যেন একটা বলেছিলে? কি আমায় শায়েস্তা করবে, না হলে আমি তোমায় জুতো পেটা করব নাকি? ঠিক মনে পড়ছে না। তোমার মনে আছে? একবার বলো না কি বলেছিলে। অঙ্কিতকে দেখে হাসতে হাসতে বেশ ব্যঙ্গ করে কথাটা বলল নীল। আমি? কোথায়? না, কিছু মনে পড়ছে না তো। অঙ্কিত এবার 100 ডিগ্রি পাল্টি খেয়ে ঠিক ভিজে বেড়ালের মতো কথাটা বলল। ওহ গড, দিস ইজ ফানি। শালিনী, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম একজন মানুষকে কেন কাজে রেখেছো। এ শুধু অ্যারোগ্যান্ট নয়, ভীষণ বড় একটা মিথ্যেবাদীও। শালিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল। এটা শোনার পরই শালিনীর চেহারাটা একদম বদলে গেল। কুল অ্যান্ড কাম শালিনী মিত্র ভীষণ রেগে গিয়ে অঙ্কিতকে প্রশ্ন করল, সত্যি বলো, তুমি কি এরকম কিছু বলেছিলে? অঙ্কিত এই বিষয়ে তর্ক করতে চাইলেও শালিনীর সামনে সে কিছুই বলতে পারল না। শুধু মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, বলেছিলাম। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যদি তুমি এই স্টোরে চাকরি করতে চাও, তাহলে তুমি যা প্রমিস করেছিলে সেটা রাখো। এই কথা বলার পরই শালিনী নিজের দুটো হাত ফোল্ড করে বুকের কাছে রাখলো। তারপর একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। পরবর্তী ঘটনা দেখার জন্য সে সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এদিকে ম্যানেজার বক্সিও নিজের চোখ বন্ধ করে নিল। এতক্ষণে সে বুঝতে পেরে গেছিল যে ভুল লোকের সাথে ঝামেলা করে ফেলেছে তারা। যদিও ম্যানেজার বক্সি এই স্টোরের ম্যানেজার হওয়ার পাশাপাশি মিত্র পরিবারের বাকি কাজকর্মও দেখত, কিন্তু তাও এই বিষয়ে ছোট ভাইয়ের কোনো সাহায্যই করতে পারল না সে। ঠোঁট কামড়ে সে ভাবল, ধ্যাত, বাজে ফেঁসে গেলাম। বুঝতেই পারিনি এই নীল এত পাওয়ারফুল। তখনও অঙ্কিতের মধ্যে রাগের আগুন জ্বলছিল, কিন্তু নিজের চাকরি বাঁচানোর জন্য সে নীলের পায়ের সামনে বসে নিজের গালটা বাড়িয়ে দিয়ে বলল, আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি তোমার কুকুর হওয়ার এতই শখ থাকে তাহলে কারো পোষা কুকুর হও। পাগল কুকুর হলে অনেক সমস্যা, বুঝলে, লোকজন মেরে ফেলবে। এটা বলার পর একটা তৃপ্তির হাসি নিয়ে নিজের ব্যাগটা খুলল নীল। তারপর ব্যাগ থেকে সেই অ্যান্টিক তরোয়ালটি বের করলো। শালিনীর হাতে দিয়ে সে বলল, এই নিন, ছবি তুলে নিন। তরোয়ালটির দিকে তাকিয়েই শালিনীর চোখ জলজল করে উঠল। বাকি সবাই, উফ, কি দুর্দান্ত দেখতে অ্যান্টিক তরোয়ালটা। মন্ত্রমুগ্ধের মতো তরোয়ালটা দেখতে দেখতে নিজের পার্সোনাল কেবিনে ঢুকলো শালিনী। সেখানে ক্যামেরা, লাইটস, ফিল্টার্স সব রাখা ছিল। ওই তরোয়ালটিকে একটি নির্দিষ্ট স্থানে রেখে শালিনী ক্যামেরা দিয়ে ফটো তুলতে শুরু করলো। কিন্তু সেই সময় নীলের নজর শুধুমাত্র শালিনীর সুন্দর ফিগারের উপরই টিকে থাকলো। সত্যি কি দুর্দান্তভাবে মেনটেন করেছে নিজেকে। অনেকক্ষণ পর শালিনী ক্যামেরা নিচে রেখে নীলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। আরে আবার ফর্মালিটিস কেন? কখনো যদি তরোয়ালটা দেখার ইচ্ছা হয় তাহলে কোনো দ্বিধা না করে আমাকে কল করো, আমি হাজির হয়ে যাব। এটা বলেই শালিনীর কাছ থেকে ওই তরোয়ালটা নিয়ে নিজের ব্যাগে পুরে নিল নীল। শালিনী মাথা নেড়ে জিজ্ঞাসা করলো, নীল, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু বুঝতে পারছি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা। আরে বলো না, কি ব্যাপার? হাসতে হাসতে জিজ্ঞাসা করলো নীল। এই তরোয়ালটা আগে কার কাছে ছিল আমি জানি না, কিন্তু এটা জানি যে তরোয়ালটা কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। আমি শুধু এটা জানতে চাই যে এই তরোয়ালটা তোমার কাছে কিভাবে এলো। নীলকে সরাসরি প্রশ্ন করলো শালিনী। মিত্র পরিবার বহু বছর ধরে এই ব্যবসা করছে। এই পরিবারের সদস্যদের মধ্যে অ্যান্টিক জিনিসপত্রের জ্ঞান রয়েছে। এই তরোয়ালটা নীলের হলে শালিনীর কোনো সমস্যা ছিল না, কিন্তু ও জানতে চাইছিল যে তরোয়ালটা নীলের কাছে এলো কিভাবে। শালিনী এই তরোয়ালের গুরুত্ব খুব ভালো মতো জানত। সেন পরিবারের জামাই যে এত বছর ধরে ঘর জামাই হিসেবে রয়েছে, তার কাছে এত মূল্যবান জিনিস এলো কিভাবে। যদি আমি তোমাকে বলি এই তরোয়ালটা আমি আমার পূর্বপুরুষের থেকে পেয়েছি, তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করবে? মুচকি হেসে জিজ্ঞেস করলো নীল। ঠিক সেই সময় স্টোরের একজন এমপ্লয়ি ছুটতে ছুটতে কেবিনের ভিতর এসে বলল, ম্যাডাম, তাড়াতাড়ি নিচে চলুন,
একটা ঘটনা ঘটেছে, আপনাকে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। অবাক হয়ে শালিনী জিজ্ঞাসা করলো, কেন, তুমি হ্যান্ডেল করতে পারবে না? শালিনীর স্টোরের এই এমপ্লয়ির নাম বিকাশ গাঙ্গুলি। গত 10 বছর ধরে মিত্র পরিবারের হয়ে কাজ করছে বিকাশ। সে অ্যান্টিক অ্যাপ্রেজার পোস্টে কর্মরত রয়েছে। প্রাইসলেস ট্রেজার্স দেখে সেটা আসল না নকল তা নির্ণয় করাই ওর কাজ। বিকাশ চাইলে নিজেই সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে চাইছিল একবার শালিনী নিজে কথা বলুক, কারণ এই ডিলটা মিত্রদের জন্য অনেক বড় ব্যাপার। ম্যাডাম, একটা লোক ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট নিয়ে এসেছে। ইটস রেয়ার। আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বিকাশের কথা শুনে বোঝা গেল যে বেশ বড় কোনো ডিল এটা। চলো গিয়ে দেখছি। এই বলে বিকাশের পিছু নিল শালিনী, এমনকি নীলকেও ওদের সাথে যাওয়ার জন্য ইশারা করলো। বিকাশ ভীষণ অবাক হয়ে নীলকে দেখেই যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এমন সাধারণ দেখতে একটা ছেলে শালিনী ম্যাডামের সঙ্গে কি করছে। শালিনী ম্যাডাম এই ছেলেটিকে সেই ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট দেখতেই বা কেন ডাকলো? ও কি সত্যিই এতটা কেপেবল? বিকাশের মাথায় অনেক কিছু চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সবাই যখন মেইন হলে পৌঁছালো, তখন সেখানে নীল একটা ছেলেকে দেখতে পেল। ওর হাতে ছিল প্রাচীন যুগের একটা বাক্স। এরকম বাক্স মূলত আদিবাসী পরিবারের কাছে দেখা যায়, অর্থাৎ অথেন্টিক হওয়ার প্রথম কারণটা মিলে গেল। আপনার নামটা জানতে পারি? নম্রভাবে জিজ্ঞাসা করলো শালিনী। আমার নাম আশিস সর্দার। আপনি কি এই স্টোরের মালকিন? ওই তরুণ খুব উৎফুল্ল হয়ে প্রশ্ন করল। হ্যাঁ। আমায় একটু দেখাবেন ঠিক কি নিয়ে এসেছেন আপনি? মাথা নেড়ে প্রশ্ন করলো শালিনী। আশিসও মাথা নাড়িয়ে ওই বাক্সটা শালিনীর হাতে তুলে দিয়ে খুব ইমোশনাল হয়ে বলল, এটা আমার পরিবারের অ্যানসেস্ট্রাল ট্রেজার। এটাই আমাদের সর্বশেষ সম্পত্তি। আজকে যদি আমার টাকার প্রয়োজন না থাকতো, তাহলে হয়তো এটা কোনোদিনই আমরা বিক্রি করতে আসতাম না। মাথা নেড়ে খানিক সমবেদনা জানালো শালিনী। ঠিক সেই সময় আশেপাশের অ্যান্টিক স্টোরের সবাই ওই পিসটা দেখার জন্য ভিড় করলো। এরকম ধনসম্পদের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। শালিনী ওই বাক্সটা খোলার পরই কালো মুক্তোর একটি ব্রেসলেটের উপর সকলের নজর পড়ল। আলোতে ওই ব্রেসলেটটা যেন আরো বেশি চকচক করছিল। পুরো ব্রেসলেটটায় বিশাল বড় বড় এবং অ্যান্টিক ব্ল্যাক পার্ল খোদাই করা ছিল। আর এই কালো মুক্তো দেখেই এই পরিবারের আভিজাত্য বোঝা যাচ্ছিল। এত দুর্দান্ত কালো মুক্তো এর আগে কখনো দেখেনি শালিনী। শোনা যায় এইরকম ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল নাকি সমুদ্রের অনেক অনেক গভীরে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বিলুপ্ত হয়ে গেছিল। পিওর ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট। বিস্মিত হয়ে নিজের মনেই নামটা আওড়াতে থাকলো সে। এই ব্ল্যাক পার্লের কোয়ালিটিও খুবই দুর্দান্ত। এটার টেক্সচার আর চমক দেখে মনে হচ্ছে এটা কম করে 1000 বছরের পুরনো হবে। অন্যান্য অ্যান্টিক শপস মালিকরা ব্রেসলেটটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আপনারা দেখছি অনেক কিছুই জানেন, চমকিত হয়ে বলল আশিস। শালিনী কয়েক মিনিট ধরে ওই ব্রেসলেটটির দিকেই তাকিয়েছিল। তারপর সে নিজের মুখ তুলে আশিসকে জিজ্ঞেস করলো, তুমি ব্রেসলেটটা কত টাকায় বিক্রি করতে চাও? 5 কোটি। হাসতে হাসতে বলল আশিস। আপনি একটা অ্যান্টিক স্টোরের মালকিন, আপনি তো জানবেনই যে 1000 বছরের পুরনো এরকম সম্পত্তির দাম কত হতে পারে। এটা তো সম্পূর্ণ আসল এবং আদিবাসী পৌরাণিকতার প্রতীক। হাত নেড়ে শালিনীকে বোঝানোর চেষ্টা করলো আশিস। শালিনী মাথা নাড়ল, কিন্তু এখনো তার নজর ওই ব্রেসলেটের উপরেই ছিল। ওই মুক্তগুলো দেখে কেন জানি না ওর একটু অদ্ভুত লাগছিল, কিন্তু এখানকার অবস্থা দেখে নীল মনে মনে হাসছিল। ওখানে উপস্থিত কেউ ধরতে না পারলেও নীল কিন্তু বুঝতে পেরেছিল যে ব্যাপারটা অতটা সোজাসাপটা নয়। মাত্র 5 কোটি? এত ভালো ব্রেসলেটের মূল্য মাত্র 5 কোটি? শালিনীর ভাগ্য তো খুবই ভালো। একটা 1000 বছর পুরনো সম্পত্তির হদিশ পাওয়াটাও বিশাল বড় ব্যাপার, সেটাও এত সস্তায় পেয়ে গেল সে। এর থেকে ভালো ডিলার হতে পারে না। আমাদের কাছে এরকম ডিল এলে লুফে নিতাম। অন্যান্য দোকানের মালিকরা নিজেদের মধ্যে এই কথাগুলো আলোচনা করতে শুরু করে দিল। ঠিক সেই সময়ই এক তরুণ এসে স্টোরে ঢুকলো। এক্সকিউজ মি, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? সেই ছেলেটির দিকে এগিয়ে গিয়ে নম্রভাবে কথাটা জিজ্ঞেস করলো বিকাশ। আমার নাম তন্ময় পোদ্দার। আমি এখানে একটা বিজনেস ট্রিপে এসেছি। অ্যান্টিক জিনিস সংগ্রহ করা আমার শখ। শুনেছি পুরো কলকাতা শহরে নাকি শুধুমাত্র মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে এই বহু প্রাচীন সম্পদ পাওয়া যায়। ওইসব সম্পদের মধ্যে কোনো একটা জিনিস আমি আজ কিনতে চাই। একবার দেখাবেন প্লিজ? কথাগুলো বলে একবার সবার দিকে নজর ঘুরিয়ে নিল তন্ময়। তারপর একটু ভেবে বলল, টাকার বিষয় ভাবতে হবে না,
আমার শুধু জিনিসটা পছন্দ হওয়া নিয়ে কথা। নিজের কথা শেষ করার পরই তন্ময়ের নজর শালিনীর হাতে থাকা ব্রেসলেটের উপর পড়ল। এই ব্রেসলেটটা কি আসল ব্ল্যাক হার্ট অফ ওশান পার্লের? চোখে বিস্ময় নিয়ে শালিনীর দিকে এগিয়ে গেল তন্ময়। আরে দেখে ভেঙে না যায়। বেশ ব্যতিব্যস্ত হয়ে কথাটা বলল আশিস। চিন্তা করো না, যদি ভেঙে যায় আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো ভাই। ব্রেসলেটটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল তন্ময়। ওর চোখ আটকে গেল সেই ব্রেসলেটে। ভাই, এটা তুমি কততে বিক্রি করছো? বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি প্রশ্ন করল তন্ময়। আশিস নিজের হাতের মুঠোটা খুলে 5টা আঙুল দেখিয়ে বলল, 5 কোটি। এই কথা শুনে তন্ময় যেন এক মুহূর্ত সময় নষ্ট করল না। মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, এটা আমার চাই, আমি কিনে নেব এটা। আশিসের গর্বের আর কোনো সীমা রইল না। ও শালিনীকে এমন ভাবে দেখলো যেন মনে মনে বলছিল যে, ম্যাডাম, আপনি তো ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দিলেন, তাই জন্য এই ডিলটা আপনার হাত থেকে বেরিয়ে গেল। এখন আপনি রিগ্রেট করুন। তন্ময়ের কথা শুনে শালিনী স্বাভাবিকভাবেই খুব অ্যাংশাস হয়ে গিয়ে বলল, তন্ময়, আপনার কি অকশনের নিয়ম জানা নেই? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, রাইট? আমার এখনো আশিসের সঙ্গে কথা শেষ হয়নি, আর আপনি জোর করে ডিল ক্লোজ করতে চাইছেন। কিন্তু ম্যাডাম, আপনি অনেকক্ষণ ধরে এটি দেখছেন, আর আমার মনে হচ্ছে আপনি কেনার বিষয়ে হেজিটেট করছেন। উপরন্তু আপনি একবারও বলেননি যে আপনার এই ব্রেসলেটটি চাই। দেখুন, আমার খুব তাড়াতাড়ি টাকার দরকার। আমি নিজের এবং আপনার কারোরই সময় নষ্ট করতে চাই না, মিনতি করে বলল আশিস। ঠিক আছে, এটা আমি নেব। আশিসের কথা শুনে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল শালিনী। ওর এই হঠকারিতা দেখে অবাক হয়ে গেল নীল। মনে মনে ভাবলো, এই মুক্তোর ব্রেসলেটটা যদি আসল হতো তাহলে এর মার্কেট ভ্যালু কম করে হতো কয়েকশো কোটি টাকা। কিন্তু এই ছেলেটি 5 কোটিতেই বিক্রি করতে রাজি হয়ে গেল। তাহলে কি কোনো গোলমাল আছে? শুনুন, ভুলে যাবেন না, এই ব্রেসলেটটা প্রথমে আমি নেব বলেছি। আমার পছন্দ হওয়ার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আমার পছন্দকে আপনি এভাবে আমার থেকে কেড়ে নিতে পারেন না। এ কথা বলার সময় তন্ময়ের চোখে মুখে শালিনীর প্রতি ক্ষোভ প্রকাশ পেল। সে প্রায় সঙ্গে সঙ্গেই আশিসকে বলল, ভাই, আমি তোমাকে 10 কোটি টাকা দেব, আমার সঙ্গে ডিল করো। আরে, আপনি নিজে আমার স্টোরে এসেছেন, আপনি নিজে আমাদের সঙ্গে ডিল করতে চেয়েছেন। এখন কোনো তৃতীয় ব্যক্তি এসে যদি আপনাকে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলেন, তাহলে আমার মনে হয় না আপনার ইন্টিগ্রিটি আপনাকে এই কাজ করতে দেবে। বেশ ভয়ে ভয়ে আশিসকে কথাটা বলল শালিনী। ঠিক, রুলস আর রুলস, আর এই বিজনেসে সবসময় নিয়ম মেনে চলা উচিত। শালিনীর কথায় সম্মতি জানিয়ে অন্য একজন দোকান মালিক কথাটা বলল। ওরা সম্পূর্ণভাবে শালিনীর কথার সঙ্গে একমত। আশিস, নিয়ম অনুযায়ী আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে ডিল করতে হবে, আর টাকার জন্য আপনার পার্টি বদলানো অনুচিত। প্রথম পার্টির সঙ্গে কথাবার্তা চলাকালীন আপনি ওই পার্টিকে না জানিয়ে অন্য কোনো পার্টিকে একই জিনিস বিক্রি করতে পারেন না। এটাই আমাদের ব্যবসার নিয়ম। অন্যান্য দোকানের মালিকরাও শালিনীর সপক্ষে কথা বলল। না করেই বা কোথায় যাবে? মিত্র পরিবারের নাম গোটা কলকাতা শহরে জনপ্রিয়। কেউ ওদের সাথে শত্রুতা করতে চায় না। দেখো ভাই, লাইফের রিয়েলিটি সম্পর্কে তোমার জানা উচিত, আর সব থেকে বড় রিয়েলিটি হলো টাকা। আমি তোমাকে 5 কোটি টাকা বেশি অফার করছি। আমার মনে হয় না তোমার এত ভাবা উচিত। আশিসকে বোঝানোর চেষ্টা করে বলল তন্ময়। কেউ লক্ষ্য করল না, নীল দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। আশিস আর তন্ময় দুজন মিলে শালিনীকে বোকা বানাচ্ছে। শালিনী কি সেটা বুঝতে পারছে না? বাকিরাও কি সবাই অন্ধ হয়ে গেল নাকি? এসব কথাই ভাবছিল নীল। এবার আশিস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তন্ময়, এরা সকলে ঠিক কথাই বলছে। আমি টাকার জন্য নিজের প্রিন্সিপালস জলাঞ্জলি দিতে পারবো না, তাই এই ম্যাডামের কাছেই আমায় ব্রেসলেটটা বিক্রি করতে হবে। হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিল, বোকা ছেলে, চাপা গলায় বলল তন্ময়। তারপর শালিনীর দিকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, কনগ্রাচুলেশনস, আপনি সত্যিই খুব লাকি। এই ব্রেসলেটের আসল মূল্য প্রায় 50 কোটি টাকা, কিন্তু আপনি মাত্র 5 কোটিতে পেয়ে গেলেন। আমারও আপনার মতো কপাল হলে কত ভালো হতো। শালিনী মৃদু হেসে বাক্সটা নিজের হাতে তুলে নিয়ে বিকাশকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আশিসের পেমেন্ট ক্লিয়ার করো। বিকাশ ব্যাংক ডিটেলসগুলো আশিসের থেকে জেনে নিচ্ছিল। তখনই সবার মাঝে এসে দাঁড়ালো নীল। তারপর শালিনীর দিকে তাকিয়ে হাসি মুখে নীল বলল, শালিনী, এই ব্রেসলেটটি কিনলে তুমি তোমার এতদিনের ব্যবসা নিজের হাতে নষ্ট করে দেবে। নীলের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। আপনি কি বলতে চাইছেন? চোখে মুখে অনেক জিজ্ঞাসা নিয়ে নীলকে প্রশ্ন করলো আশিস। বেশি কিছুই বলতে চাই না, শুধু এটাই বলতে চাই যে এই ব্রেসলেটটি নকল।
আর তোমার অভিনয় তো তার থেকেও বেশি খারাপ। আমি অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করেছি। হাসতে হাসতে বলল নীল। এই কথা শোনার পরই নীলের দিকে তাকালো শালিনী। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ফিসফাস আওয়াজ। এই ছেলেটা কে? এর সাহস তো মন্দ নয়। শালিনীর সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছে। শালিনী কলকাতা শহরের সব থেকে ফেমাস অ্যান্টিক অ্যাপ্রেজার। ওনার চোখ জহুরির বলে জানতাম। এখন কি শালিনীর থেকেও বড় কোনো জহুরি এলো নাকি? আমার তো মনে হয় এই ছেলেটা এখানে শুধু ঝামেলা করতে এসেছে। আমাদের সকলের ওই ব্রেসলেটটা আসল মনে হলেও শুধুমাত্র এনার নাকি মনে হলো যে ব্রেসলেটটা নকল। ন্যাকা। দাঁত মুখ খিচিয়ে কথাগুলো বলল সমস্ত ব্যবসায়ীরা। কিন্তু নীলের মুখে একটা রহস্যময় হাসি খেলে গেল। ও হ্যালো, কে তুমি? আর তোমার কেন মনে হচ্ছে যে এই ব্রেসলেটটা নকল? নীলের কথা শুনে আশিস চমকে উঠে কথাগুলো বলল। তন্ময়ও নীলের কথা শুনে বেশ অবাক হলো। তখনই একজন অ্যান্টিক শপের মালিক নীলের দিকে বেশ সন্দেহের চোখে তাকিয়ে বলল, তুমি সেন পরিবারের সেই ঘর জামাইটা না? বাহ বাহ, তা আজকাল ঘরের কাজের পাশাপাশি এসব অ্যান্টিক জিনিসপত্র নিয়ে পড়াশোনা শুরু করলে নাকি? এই কথা শোনার পরই ওখানে উপস্থিত সকলে জোরে জোরে হাসতে শুরু করলো। নীল নিচু স্বরে ব্যঙ্গ করে বলল, নবীন কাকা তো আমায় ফেমাস করে দিয়েছে দেখছি। আসলে সব পার্টিতে অপমান করে লাইমলাইটে নিয়ে এসেছে আমাকে। যাকে নীল, এখন গোটা কলকাতা শহরের প্রতিটা লোকই তোকে চেনে। রায়চৌধুরীতে সিইও হিসেবে নয়, সেন পরিবারের অপদার্থ ঘর জামাই হিসেবে। এসব কথা ভেবে নিজের মনেই বেশ হাসলো নীল। এই যে ছেলে, তুমি বুঝতে পারছো না? এটা তোমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুম না। এখানে আমরা শুধু টিপ্পনি কাটতে আসি না, কাজ করতে আসি। আর তার জন্য ভালো বুদ্ধি চাই, জহুরির চোখ চাই। এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। শালিনী কিছুই বুঝতে পারলো না। এই ব্ল্যাক পার্লগুলো ঠিক ওরকমই যেমন আমি বইতে পড়েছি, কিন্তু নীল এটাকে নকল কেন বলছে? শালিনীর মনে অনেক প্রশ্ন উঠল, কিন্তু ও ভাবলো যে নীল হয়তো এসব ব্যাপারে জানে না। ও এখনো অনেক কাঁচা। কারো কাছে অ্যান্টিক জিনিস আছে মানেই তার এসব বিষয়ে জ্ঞান রয়েছে এমনটা নাও হতে পারে। তার জন্য পড়াশোনা করতে হয়। ছোটবেলা থেকেই শালিনী এ বিষয়ে পড়াশোনা করছে, তাই ও নীলের কথা বিশ্বাস করলো না। উল্টে নীলের এমন টিপ্পনি শালিনীর একেবারেই পছন্দ হলো না। আরে ও কিভাবে জানবে এসব? ব্যঙ্গ করে বলল আশিস। ওখানে উপস্থিত সকলের কাছেই নীল মজার পাত্র হয়ে উঠল। শুনুন শালিনী ম্যাডাম, আপনি এক্ষুনি এ বিষয়ে সিদ্ধান্ত নিন। আমি আমার পরিবারের শেষ সম্পদ বিক্রি করতে এখানে এসেছিলাম। আমি ভাবতে পারিনি যে এটাকে কেউ নকল বলবে। শালিনীর কাছে দুঃখ করে এসব বলল আশিস। তুমি কেন আমার পরিবারের সম্পদকে নকল বললে? জবাব দাও, কি দেখে মনে হলো এমন? যদি সঠিক যুক্তি দিতে না পারো তাহলে পুলিশ ডেকে তোমাকে জেলে পাঠাবো আমি। এবার নীলকে হুমকি দিল আশিস। অভিনয়টা মনে হয় তোমার রক্তে আছে নাকি? বেশ ব্যঙ্গ করে প্রশ্ন করল নীল। তারপরই শালিনীর হাত থেকে বাক্সটা নিয়ে ব্রেসলেটটা বের করলো সে। সেটার উপর নজর ঘুরিয়ে নীল বলল, এখানে যতজন উপস্থিত আছে তারা অনেক বছর ধরে অ্যান্টিক জিনিসপত্র নিয়ে কাজ করছে। ব্ল্যাক পার্লের ধরন সম্পর্কে আপনাদের জানা উচিত। নীল ওই ব্রেসলেটটার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আসল ব্ল্যাক পার্ল হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে ওটা আসল। এটা পিওর ব্ল্যাক। কিন্তু ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল এমন পুরোপুরি কালো রঙের হয় না। ভেতরে একটা সি গ্রিনের মতো রং থাকে। সেই কারণেই একে ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল বলা হয়। সবার দিকে তাকিয়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে কথাগুলো বলল নীল। সবাই নিজের মুখ চাওয়াচাই করতে লাগলো। এদের দেখে থামলোও না নীল, বলেই চলল, একটি আসল ব্ল্যাক পার্ল এত স্মুথ হয় না। অনেক ইম্পিউরিটিস থাকে, সেটা খুবই মূল্যবান হয়। এই লোকটা কিছু না জেনেই বড় বড় কথা বলছে। এটা মোটেও নকল নয়। দাঁত খিচিয়ে নীলের সঙ্গে তর্ক করতে লাগলো আশিস। এবার নীল রেগে গিয়ে আশিসের দিকে তাকালো। তারপর ব্রেসলেটটা থেকে একটা পার্ল বের করলো। এখানে যারা উপস্থিত রয়েছিল তাদের মধ্যে থেকে কেউ ভাবতে পারেনি যে নীল এমন একটা কাজ করে বসবে। সবাইকে দেখিয়ে দুটো আঙুল দিয়ে মুক্তটা টিপে ধরলো নীল, আর চোখের নিমেষে সেটা পাউডারে পরিণত হলো। আমার ব্রেসলেটটা ভেঙে দিলে? তোমার এত বড় সাহস? রেগে গিয়ে বলল আশিস। নীলের কাণ্ড দেখে সবাই হা হা করে উঠল। ভাই, তুমি তো সব সীমা অতিক্রম করে ফেললে। এবার তন্ময়ও ভীষণ ক্ষেপে গেল নীলের উপর। আপনারা সবাই দেখুন, প্রথমেই ভদ্রলোক বললেন যে আমার ব্রেসলেটটা নকল, তারপর প্রমাণ করতে না পেরে আমার ব্রেসলেটটা ভেঙে দিলেন। এখন আমি এটা কিভাবে বিক্রি করব? আমার মা হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। এই টাকা দিয়েই মায়ের সার্জারি হবে।
কান্নায় ভেঙে পড়ল আশিস। বাহ, এই ছেলেটার অভিনয়ের তো কোনো তুলনাই হয় না। নীল হাততালি দিয়ে উঠল আশিসের মুখে এসব কথা শুনে। শালিনী ম্যাডাম, আমার মনে হয় এই ছেলেটার উচিত শিক্ষা পাওয়া উচিত। ও ব্রেসলেটটা না ভাঙলে আমি যেভাবে হোক এটা বেচে দিতাম, কিন্তু এখন এটা আর কে কিনবে? আমি এর ক্ষতিপূরণ চাই, আর সেটা আপনি দেবেন, কারণ এই ডিলটা আপনিই ক্লোজ করেছেন। এবার শালিনীর উপর চাপ তৈরির চেষ্টা করলো আশিস, কিন্তু শালিনী এমন ভান করলো যেন সে কিছু শুনতেই পায়নি। হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল শালিনীর। এদিকে নীল অ্যান্টিক শপের মালিকদের দিকে তাকিয়ে বলল, আপনাদের চোখ খারাপ হয়ে গেছে? এরপরও আপনারা এই বিজনেস করছেন? দেখেছো কাণ্ড, আমাদের ব্যাপারে এসব বলার অধিকার তোকে কে দিল? ভিড়ের মধ্যে থেকে নীলের বিরুদ্ধে আওয়াজ এলো। চুপ করুন সবাই, চিৎকার করে বলল শালিনী। ওর একটা আওয়াজেই সবাই শান্ত হয়ে গেল। তারপর শালিনী বলল, নীল, তুমি কন্টিনিউ করো। নীল আশিসের দিকে তাকিয়ে বলল, নকল জিনিস বিক্রি করতে এসে এত কাঁচা খেললে হবে? এর জন্য তো আরেকটু এফোর্ট দিতে হতো। একটা নকল জিনিস নিয়ে এসে সেটাকে তুমি আদিবাসী পৌরাণিকতার নাম দিচ্ছ। আপনারা সকলেই জানেন যে আসল মুক্ত বছরের পর বছর ধরে জলের নিচে থাকে। এর ফলে ওর সারফেস আরো শক্ত হয়ে যায়। এই ব্রেসলেটে কোনো ব্ল্যাক পার্ল নেই, সবই মেড আপ, আর কিছুই না। এ কথা বলতে বলতে নীল রাগের চোটে ব্রেসলেটটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সকলেই হা হা করে উঠল। অ্যান্টিক শপের মালিকরাও অবাক, যদিও এই ঘটনায় ওদের কোনো দোষ ছিল না। যেভাবে কারুকার্য করা হয়েছিল দেখে মনে হচ্ছিল 1000 বছরের পুরনো। আমার মনে হয় তুমি বড্ড পাগল একজন মানুষ। তুমি যে কথাগুলো বললে তা শুধুমাত্র কয়েকটা স্টেটমেন্ট, যা দিয়ে কিছু প্রমাণিত হয় না। তুমি বলছো আমার ব্রেসলেটটা নকল, ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে আমি তোমাকে পুলিশে দেব, তোমাকে জেলের ঘানি টানাবো। নীলকে হুমকি দিল আশিস। নীল ওকে কিছু না বলে শালিনীর দিকে তাকালো। তোমার স্টোরে চেকিং মেশিন রয়েছে না? কিন্তু ব্রেসলেটটা ডিরেক্ট চেক করিও না, পার্লের একটা পার্ট খুলে তারপর চেক করাও। আমি হলফ করে বলতে পারি যে ওই পার্লগুলোতে কেমিক্যাল মেটেরিয়াল রয়েছে। এক্ষুনি সব পার্লগুলোকে ভালোভাবে পরীক্ষা করো। বিকাশকে অর্ডার দিল শালিনী। আরে আরে, এটা তো ঠিক নয়। আমি কিভাবে বুঝবো যে ওগুলো আমারই পার্ল? যদি তোমরা আমার জিনিস বদলে দাও তখন? শেষ চেষ্টা করে দেখলো আশিস। আশিস, আপনি ভুলে যাবেন না যে আপনি মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে দাঁড়িয়ে রয়েছেন। এখানে বেঈমান লোকজন আসতে পারে, কিন্তু আমরা বেঈমান নই। বেশ কেত দেখিয়ে কথাটা বলল শালিনী। এই সময় শালিনী নিজেকে খুব লাকি মনে করছিল। নীল সময় মতো না আটকালে আজকে একটা সর্বনাশ ঘটে যেত। কিছুক্ষণ পরই পার্লগুলো পরীক্ষা করে বিকাশ হলে ফিরে এলো। শালিনীর কানে কানে কিছু একটা বলল সে। সাথে সাথেই চমকে উঠল শালিনী। কি? ওই ব্রেসলেটটা সম্পূর্ণ নকল? এ কথা শুনেই আশিসের চোখ মুখ লাল হয়ে গেল। তন্ময় এসব দেখে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সে ভাবলো এখন কিছু বলেও কোনো লাভ হবে না। ওকে আটকাও, যাতে পালাতে না পারে। এক্ষুনি পুলিশ স্টেশনে খবর দাও। নিজেদের সিকিউরিটি গার্ডগুলোকে হুকুম দিল শালিনী। এক মুহূর্ত দেরি না করে আশিস দরজা দিয়ে পালাতে যাচ্ছিল। সাথে সাথে ওই পৌরাণিক কাঠের বাক্সটা আশিসের দিকে ছুঁড়ে মারল নীল। বাক্সটা আশিসের পায়ে গিয়ে লাগলো, আর তখনই মাটিতে লুটিয়ে পড়ল আশিস। তন্ময় পোদ্দার সুযোগের সদ্ব্যবহার করতে চাইছিল। সেও আশিসকে একটা লাথি মেরে দোষারোপ করতে লাগলো। শয়তান, আমাকে নকল জিনিস বিক্রি করছিলি? এই বলে সে সুযোগ বুঝে পালানোর চেষ্টা করলো। তখনই ওর রাস্তা আটকে ধরল নীল। এ কি, এটা কি হচ্ছে? নকল জিনিস তো ওই ছেলেটি বিক্রি করতে এসেছিল, তুমি আমাকে ধরছো কেন? হেবা চাকা খেয়ে প্রশ্ন করলো তন্ময়। ও লক্ষ্য করলো সকলের নজর ওর উপর। এত তাড়া কিসের তোমার? আমাদের মধ্যে থেকে তো কেউ কোথাও যাচ্ছি না, তাহলে তুমি পালাচ্ছ কেন? তোমার পার্টনারকে এখান থেকে নিয়ে যাবে না? মুচকি হেসে বলল নীল। পার্টনার? কিসের পার্টনার? আমি একজন বিজনেসম্যান। নীলকে অবাক হয়ে উত্তর দিল তন্ময়। আরে ভাই, তোমার অ্যাক্টিং স্কিল একেবারেই ভালো নয়। নিজের পার্টনারের মতো কোনো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা করনি নাকি? কটাক্ষ করে বলল নীল। কিছুক্ষণ আগে আমি একটা বড় চিটিংবাজির হাত থেকে বাঁচলাম, তুমি কি সেটা দেখতে পাওনি? আরে আমি তো ব্রেসলেটটার জন্য এতগুলো টাকা দিচ্ছিলাম। অভিযোগের মতো করে কথাগুলো বলল তন্ময়। তখনই বাইরে থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ আগে অফিসার অবন্তিকাকে মেসেজ করেছিল নীল। কোথায় ওরা? কতজন আছে? নীলের দিকে এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করলো অবন্তিকা। এখানে একজন আর ওইখানে একজন। তন্ময় আর আশিসকে দেখিয়ে বলল নীল। অফিসার, আপনি এর কথায় বিশ্বাস করবেন না। আমি তো একজন আসল বিজনেসম্যান। আমি শুধু এখানে অ্যান্টিক জিনিস কিনতে এসেছিলাম।
কিন্তু এরা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছে। কাঁদো কাঁদো গলায় বলল তন্ময়। সেই সময় অ্যান্টিক শপের মালিকরা আশিসকে ধরে নিয়ে এলো, কিন্তু তন্ময়ও আশিসের সাথে যুক্ত থাকতে পারে এটা নিয়ে এখনো ওদের মনে সন্দেহ ছিল। অফিসার, তন্ময়বাবু হয়তো ঠিক বলছেন, উনি তো নিজেই এখানে অ্যান্টিক জিনিস কিনতে এসেছিলেন। নীলের একটা কথা ঠিক হওয়ায় ও নিজেকে সর্বেসর্বা ভাবছে। আসল অপরাধী শুধু এই আশিস। একথা বলে একটা শপের মালিক আশিসকে ধাক্কা মেরে অফিসার অবন্তিকার হাতে তুলে দিল। এসব দেখে নীল মনে মনে হাসলো। ও বিশ্বাসই করতে পারছিল না যে মানুষ এত বোকা হতে পারে। নীল বুঝতে পারছিল না যে এদের কিভাবে বোঝানো যায়। অবন্তিকাও বুঝতে পারছিল না যে ওর কি করা উচিত। শুধুমাত্র নীলের কথায় ভরসা করা ঠিক হবে কিনা, তাই শালিনীর দিকে তাকিয়ে অবন্তিকা বলল, শালিনী, আপনার কি মনে হচ্ছে, আপনি নীলবাবুর কথায় ভরসা করবেন নাকি আপনার সহকর্মীদের কথা? কি জবাব দেবে শালিনী? ও কি নীলকে বিশ্বাস করবে, নাকি উল্টে নীলই এখানে কোনোভাবে ফেঁসে যাবে?